কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজলে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে ঠাকুরমার ঝুলি থেকে শ্রী দক্ষিণেন্দ্র মিত্র মজুমদার সংকলিত এক বিস্ময়কর কথা, কোলাবতী কন্যা। সে কন্যা যার জন্মেই জেগে ওঠে ভয়, যাকে পাপ বলে ফেলে দেয় রাজপ্রাসাদের দরজায়, তবু যে বেঁচে থাকে নদীর ঢেউ ভাসে গোপন এক জগতের কোলে। কোলাবতী এক নাম, এক নীরব প্রতীক্ষা, যার জীবনে আলো আসে রাজপুত্রের নয়নে, আর ছায়া নামে এক নিষ্ঠুর নিয়তির হাতে। কে বলেছে কন্যারা দুর্বল? যে চোখে জল আসে সেই চোখে আগুন জ্বলে। এই গল্পে প্রেম আছে, প্রতারণাও আছে, আর আছে অলৌকিক সাহস, আর আছে কিশোরীর দুরন্ত চেতনা। শোনো, কোলাবতী কন্যা, যেখানে শব্দ হয়ে ওঠে কান্না, আর কান্না হয়ে ওঠে জীবন ভর রূপকথা। আজ থাকছে ঠাকুরমার কণ্ঠে রক্ত মাংসের গল্প। রূপকথা নয় শুধু, এক চেতনার জাগরণ। কোলাবতী কন্যা, শুনতে ভুল করো না। শুরু হচ্ছে গল্পটি। এক যে রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজো রানী, সেজো রানী, নওরানী, কনে রানী, দৌরানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভান্ডারে মানিক, আর কুঠিরে ভরা মোহর। রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটে। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এটি বাকিয়া 7 রানীতে খাইও, সোনার চাচ্ছে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজো রানী তরকারি কাটিবেন, সেজো রানী ব্যঞ্জন রাঁধিবেন, নওরানী জল তুলিবেন, কনে রানী জুগান দিবেন, দৌরানী বাটনা বাটিবেন, আর ছোট রানী মাছ করিবেন। 5 রানী পাকশালে রহিলেন, নরানী কোর পাড়ে গেলেন, আর ছোট রানী পাশকাদার পাশে মাছ কুটিতে বসলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দৌরানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটবি, শিকড়টি আগে বাটিয়ে দে না, সকলে একটু একটু খাই। দৌরানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটিতে ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই
আর কতকটা খাইয়া মেজরানির হাতে দিলেন। মেজরানি খানিকটা খাইয়া সেজরানিকে দিলেন। সেজরানি কিছু খাইয়া কনেরানিকে দিলেন। আর কনেরানি বাকিটুকু খাইয়া দিলেন। নৌরানী আসিয়া দেখেন বাটিতে একটু তোলানি পড়িয়া আছে। তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি বিকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুকু নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন পাঁচ রানীর এ ওর দোষ দেয় আর ও এর দোষ দেয়। এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতে মাছ আঙিনায় গড়াগড়ি গেল। চোখের জলে আঙিনে ভাসিল। একটু পর নরানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? এমন লোক তোরা। চল বোন ছোট রানী, ছিলনিরতে যদি এই কাঠটুকু লাগিয়া থাক, তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানী কি হইল? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে এক বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডাগর বাজিয়ে উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয় ঢঙ্কা দিয়ে ঘরে তুলিলেন। নরানী ছোট রানীকে জিজ্ঞাসা করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে কোরানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খরাজ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধ। 5 রাজপুত্র 5টি পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধ দুইজনে তাহাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট বকুল গাছে ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে। আজ ইহার গর্দান নেয়, কাল ইহার গর্দান নেয়। রাজ্যের কত লোক বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধ দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধ মায়ের ঘুটে কুড়াইয়া দেয়
ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর দুই একদিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধর মা ঘটে কোরআনি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধ 2 মাসের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ছুটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এইরকম করিয়া ভুতুমের মা বুদ্ধুর মার দিন যায়। আহা, একদিন 5 রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়া চড়াইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহার সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুমার বুদ্ধ জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুটে ছড়াইয়া বুদ্ধর মা আসিয়া দেখেন বুদ্ধ নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধর মা গোবরের ঝাঁটা ছড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুমার বুদ্ধ অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর আরো কত কি দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা করিয়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ওহাই রাজপুত্র, আমাদিগেও কি আনিয়াছ তো, মা দিকে কেউ আনো। রাজপুত্র বলিলেন, বাহ, ইহারও তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধ বলিল, ঘটে কোরআনি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রীরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রের কি না জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখন খাঁচার ওপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলেন, এই দুইটাকে খেদাইয়া দাও। বলিয়া রাজ্যের ছেলেরা পঙ্খিরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুমার বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধর মা দাসী নয়। বুদ্ধ বলিল, দাদা, চলো আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, না,
সোনার খাটে গা রূপার খাটে পা রাখিয়া কাশপুরের মধ্যে 5 রানীতে বসে সিঁথিপাটি করিতেছিলেন। এক দাসী এসে খবর দিল, নদীর ঘাটে যে সুখপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার উপর বৈঠা হীরার হাত, নায়ের মধ্যে মেঘ, মানে মেঘ ভরণ চুল, কুচপরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কইতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠিন কি পড়েন, কে আগে কে বাঁচে, সুখপক্ষী নায়ে কুচপরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নায়ে পা লড়িয়াছে, সুখপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা মেঘে বরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীর পুর। হাটের সৌদা ঢোল ডগরে গাছের পাতে ফল, তিনি বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার হবে বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূর চলিয়া গিয়াছে। কুচপরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কে, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডাগর, সেই পুত্রের বাদী হয়ে আসবে তোমার ঘর। সুখপঙ্খীর আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরা ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভূতমার বুদ্ধ গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারে জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধ বলিল, বানর রাজপুত্র। ভূতম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়া রাজার কুলে গিয়া বসিল। ভূতম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকে উঠিলেন। রাজসভায় সকলে হ্যাঁ হ্যাঁ করিয়া উঠিল। বুদ্ধ ডাকিল, বাবা। ভূতম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ, একবারে চুপ। রাজার চোখ দিয়ে টস টস করে জল পড়ে গেল। রাজা ভূতমের গালে চুমা খাইলেন। বুদ্ধকে 2 হাত দিয়ে বুকে তুলিয়া টানিয়া দিলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভূতমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো শ্বাস পড়িয়া গিয়াছে। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রীরা তাহাতে উঠিলেন। রানীরা হুলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন।
সে সময়ে ভূতমার পুত্রকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন, সেখানে অবস্থান করিলেন। বুদ্ধ বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধ বলিল, বাবা, আমার ময়ূরপঙ্খীতে যাইব? আমাদেরকে ময়ূরপঙ্খী দাও। ভূতম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কেলো কেলো পাতির ছানা না কিলো, কেলো কেলো ঘটি রানীর ছানা কিলো। ও মা, ও মা, ছি 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 ছি। বাতির ছানা। রানীরা ভূতুমির গালে ছোনা মারিয়া দিলেন, বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজার কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধ বলিল, দাদা। ভূতুম বলিল, ভাই। বুদ্ধ, চল আমরা চতুর বাড়ি যাই, ময়ূরপঙ্খী করাইব। রাজপুত্রটা যেখানে গেল সেইখানে যাইব। ভূতুম বলিল, চল। দিন নাই রাত্রি নাই কাটিয়া কাটিয়া ভূতুমের মা বুদ্ধর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনে দুইজনের গলা ধরিয়া আরো কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া দুই বোনের শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে দুইখানা সুপারির ডোঙ্গায় দুই করা কড়ি ধান দুর্বার আগা গুলুইয়ের পাছা গুলির সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধর মা বলিলেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি বাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাচ্চা থাকতে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্ভাধান। ভূতুমের মা বলিলেন, ভূতুম আমার বাপ, কি করেছে পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের কাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাচ্চা থাকলে যেতিস মায়ের নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্ভাধান। সুপারি ডোঙ্গা ভাসাই দিয়া কাঁদিতে কাঁদিতে ভূতুমের মা বুদ্ধর মা পুরীতে ফিরিলেন। চতুরের বাড়ি যাইতে যাইতে পথে বুদ্ধ আর ভূতুম দেখিল দুইখানি সুপারির ডোঙ্গা ভাসিয়া যাইতেছে। বুদ্ধ বলিল, দাদা, এই তো আমাদের না, এই নাই ওঠ। ভূতুম বলিল, ওঠ। তখন বুদ্ধ আর ভূতুম দুইজনে দুই নাই উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিয়া বলে, ও মা, এ আবার কি? ভূতুম বলে, আমার বুদ্ধ আর ভূতুম, বুদ্ধ ভূতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে 3 বুড়ি রাজ্যে গিয়া পৌঁছিল।
অমনি তিন বুড়ির তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাহী লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পড়িয়া তিন বুড়ির কাছে নিয়ে গেল। তাহাদিগকে দিয়া তিন বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে তিন বুড়ির পেটের মধ্যে হইতে রাজপুত্রের বলাবলি করিতে লাগিল। ভাই, জন্মের মতো বুড়ির পেটে রহিলাম, আর মা দিকে দেখিব না, আর বাবাকে দেখিব। এমন সময় কাহার আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা দাদা। রাজপুত্রের চোখে চোখে উত্তর করিল, কে ভাই? কে কে ভাই? আমরা আমরা যে বুড়ির পেটে। বাইর হইতে উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্রতে বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধ আর ভূতু। বুদ্ধ বলিল, চুপ চুপ, শিগগির তরোয়াল দিয়ে বুড়িদের গলা কাটিয়ে ফেল। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র মাল্লা মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খীতে বাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভূতুমকে জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল, 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র মাল্য মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলো সমুদ্রের মধ্যে আশ্রি পিছারি করিল। শেষে নৌকা আর থাকে না, সব ছাড়া। রাজপুত্রের বলিলেন, হায় ভাই, বুদ্ধ ভাই থাকিতে আজ এখন রক্ষা করিত। হায় ভাই, ভূতুম ভাই থাকিতে এখন রক্ষা করিত। কি ভাই, কি ভাই, কি চাই, কি চাই? বলিয়া বুদ্ধ আর ভূতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুয়ের সঙ্গে বাঁধিয়া থইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝি থেকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। দুই পারে আম কাঁঠালের হাজার হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এই দুইটাকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধ আর ভূতুকে জলে ফেলিয়া দিল। তাদের সুপারির ডোঙ্গা খুলিয়া ছুড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র
মাল্লা মাঝি সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল, আর তাহাদের কোনো চিহ্নও রহিল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভূতমের ডোঙ্গা যে সেইখানে আসিল। বুদ্ধ বলিল, দাদা। ভূতম বলিল, কি? বুদ্ধ, আমার মন যেন কেমন কেমন করে, এখানে কি হইয়াছে? এসো তো ডুব দিয়া দেখি। ভূতম বলিল, ওকে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারিব না। বুদ্ধ বলিল, ছি ছি, এমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমর আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন তুলিও না। ভূতম বলিল, আচ্ছা, তা পারে। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল, ভূতম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতাল করিতে গিয়ে দেখিল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ সুড়ঙ্গ দিয়া নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল যে এক রাজপরী, যেন ইন্দ্রপুরীর মতো, কিন্তু সে রাজ্যে মানুষ নাই। কেবল 100 বছরের বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাহী আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাড়িয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়ে গিয়া সিপাহীর এক অন্ধ কুটির মধ্যে বুদ্ধকে বন্ধ করে রাখিয়া দিল। অমনি কুঠিরের মধ্যে বুদ্ধ ভাই, আয় ভাই, আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মল্লা মাঝিরা। বুদ্ধ বলিল, বটে, আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ ছিটকাইয়া মারিয়া রহিল। এক দাসী রাজপুত্র দিগকে নিত্য কি না খাবার দিয়ে যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়াছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়ে গেল, আর কি। তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটমিট করে উঠিল, না তো এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়া বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর তলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কইতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দাঁড়ানোর সাথে সাথে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিল, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বইটা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। তখন সুখ বলিল, কুচ বরণ কন্যা মেঘ বরণ চুল, কি হইল কন্যা মতির ফুল। রাজকন্যা খোপায় হাত দিয়ে দেখিলেন ফুল নাই। সুখ বলিল,
কলাবতী রাজকন্যা চিন্তা না করো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকে পিছনে ফিরে দেখেন বানর। কলাবতীর মাথা হেট হইল, হাতের কাকন ছড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন, যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ি রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথাবুড়ি আর অন্ধকুটিরে হাত এড়াইয়া তাহারা পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যার কি করেন? উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসে বলিল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের, মায়ের, তারপরে ছিলাম আমার, আর এখন শুধুই তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদাদিগকে ছাড়িয়ে দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি কৌটার মধ্যে থাকি, তুমি কৌটাই করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভেতর উঠিলেন। অমনি শোক পাখি তাড়াতাড়ি গিয়া ঢোললা করে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরের মধ্যে প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানের কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ, সে ঢোল ডাগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনী ঘা দিল, মানে ঘা দিলে হাট বাজার বসে আর কি। বায়ে ঘা দিলে হাট, যেগুলো ছিল সেগুলো ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুঝিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডাগরের বায়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল। কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার কিন্তু ঢোলটি ছাড়িল না, ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়ে রাখিল। রাজকন্যা, রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডাগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছে পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতা ফলা নিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধর লোভ হইল, কিন্তু ও বাবা, এই যজকর গাছের গোড়ায় শু করিয়া ফসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিল, পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল।
রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো তোমার বাড়ি যাইব। বুদ্ধ বলিল, না, সব হয় নাই। রাজপুত্র দাদাদিগকে আর বুড়ির কাঁথাটি লইতে হইবে। রাজকন্যা বলিলেন, লাও। তখন রাজপুত্র মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব লইয়া ঢোলডাগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে, বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সোতা টান দিল। প্রথম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে। সে সোতা টানিয়া ধরিল। পাল রাজপুত্র, সিপাই লস্কর, মাল্লা মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসে উঠিয়া মাল্লা মাছিরা সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খী ছাদে বসিল। পেঁচা গিয়া ময়ূরপঙ্খী মাছ তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধ চোখ মিটমিট করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা হয়। হালের মাঝি যে রাজপুত্র দিগকে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চোখ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভূতমার বুদ্ধ ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোলডাগর শিহরে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়ে চলে ফেলিয়া দিলেন। ভূত মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ ভূতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলিতেই মেঘবরণ কোচবরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্র বলিলেন, রাজপুত্রের বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার। শুনিয়া রাজপুত্র বলিলেন, ও, তা বুঝিয়াছি। রাজকন্যাকে আটক কর। কি করিবে? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। আর রাজ্যময় শ্বাস পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘে বরণ চুল, উঁচু বরণ কন্যা লইয়া রাজপুত্ররা আসিয়াছেন। রানীরা ধান দুর্বা দিয়া, পঞ্চদ্বীপ সাজাইয়া, শাক শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে ধরিল। রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার? ঢোলডগর হীরা রাজপুত্রের। না, ঢোলডগর মানিক রাজপুত্রের। না, ঢোলডগর মতি রাজপুত্রের। না, ঢোলডগর শঙ্খ রাজপুত্রের। না, ঢোলডগর কাঞ্চন রাজপুত্রের। না 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 না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভূতমের মা, বুদ্ধর মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মর্মর।
শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধ ডাকিল মা, আরেকদিক হইতে ভুতুম ডাকিল মা। দিন দুঃখিনী দুই মাই ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধ আসিয়াছে, বুকের ধন হারামণি ভুতুম আসিয়াছে। বুদ্ধর মা ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়ে দুইজনে দুইজনকে বুকে নিলেন। বুদ্ধ ভুতুমের চোখে জল, তাহাদের চোখে জল, পৃথিবী ভাসিয়া গেল। আহা, বুদ্ধ ভুতুম কুড়িয়ে গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল চিড়িয়াখানার বাদী ঘুটি কোরানি দাসির কুরের কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে দেখিয়া লোক অবাক হইল। তারপর দিন চিড়িয়াখানার বাদী ঘুটে কোরানি দাসির কুরের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে দেখিয়া লোকের আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার দিন চিড়িয়াখানার বাদী ঘুটে কোরানি দাসির কুরে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে দেখিয়া লোক সকল চমকিয়া গেল। সেই খবর যে রাজার কাছে গেল। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কি আমার আছে, কি আমার আছো? রানীকে আর ছোট রানীকে ঢোল ডাগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাক ডুল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান করিয়া নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া পাঁচ রানী ঘরে গিয়ে খেল দিলেন। পাঁচ রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোল ডাগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধের বিবাহ হইল। আর এক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। পাঁচ রানীরা আর খিল করিলেন না। পাঁচ রাজপুত্রীরা আর কবাট করিলেন না। রাজা পাঁচ রানীর আর পাঁচ পুত্রের ঘরের উপরে পাটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধ ভুতুমের করে ভুতুম কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠে দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল, কি হইল? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাক। দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। দুই বোনে ভাবেন, নানান কারণ ভাবিয়া শেষে উকি দিয়ে দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্র যে দেবতার পুত্রীর মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাক
বানরের ছাল প্রদীপের আগুনে পুড়াইয়া ফেলিলেন। পুরাতেই গন্ধ গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, সর্বনাশ, এ কি করিলি? সন্ন্যাসীর মন্ত্র ছিল ছদ্মবেশে থাকিতাম, দেবপুরী যাইতাম আসিতাম, রাজপুরী পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তবে তো বেশ হইল। ওমা, তবে না নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর কি, সুখের বেশি, সুখের হাট। তারপর দিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়ে থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আরেক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি পেঁচার পাক গায়ে দিয়ে থাকিতেন, আমি কাল তাহা পুড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর তারপর বুদ্ধর নাম হয়েছে বধুকুমার, আর ভূতুমের নাম হয়েছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয় জয়কার পড়িয়া গেল। তারপর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন। এত হৃদয় গ্রাহী, এত হৃদয় স্পর্শী। আপনি যখন একা একা শুনবেন, নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। আচ্ছা, আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা আছে, এরকম কোনো অপূর্ণতা আছে? লিখুন না কমেন্ট অপশনে। শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একবার প্রীতীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে প্রথমে ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।